আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খতিয়ান অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলের আজকে গ নম্বর অঙ্কটা করব। তো সেখানে বলা আছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করো। সহকারী খতিয়ান প্রস্তুত করব আরমান ট্রেডার্সের খ নম্বরে আমরা করেছিলাম সাধারণ খতিয়ান। আমরা এখন এখানে লিখব সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান প্রস্তুত করব কোন কোন হিসাবের। এখন তার আগে আমাদেরকে জানতে হবে যে শিক্ষার্থীরা যে সহকারী খতিয়ান কি। সাধারণ খতিয়ান তো বুঝতে পারলাম যে স্বাভাবিক আমরা খ অঙ্কের মধ্যে যেগুলো করছি, চলমান জেড ছক এবং টি ছকের মাধ্যমে লেনদেন সংশ্লিষ্ট যে হিসাবগুলো আছে ওই হিসাবগুলোর ভিত্তিতে, অর্থাৎ আমরা এই যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে জাবেদাগুলো ছিল, লেনদেনগুলো যে জাবেদা ছিল, সেই জাবেদার মাধ্যমে জাবেদার যে হিসাবগুলো ছিল সেই হিসাবের মাধ্যমে আমরা খতিয়ান প্রস্তুত করলাম। এখন আমাদেরকে গ নম্বরে বলতেছে যে সহকারী খতিয়ান প্রস্তুত করো। সহকারী খতিয়ান বিষয়টা কি? যদি আমরা এক কথায় বলতে চাই যে সহকারী খতিয়ান হলো দেনাদার এবং পাওনাদারের জন্য। এই যে পাওনাদার, তো আমাদের এই 2 নম্বর সৃজনশীল অঙ্কে এখানে কোনো দেনাদার নাই, এখানে পাওনাদার হিসাবগুলো রয়েছে। তো সহকারী খতিয়ান হলো, এটা একটু খুব ভালোভাবে বুঝে রাখো যে সহকারী খতিয়ান বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য। কার জন্য? দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকেই আসলে আমরা সহকারী খতিয়ান বলি। তাহলে পাওনাদার এবং দেনাদারের জন্য আমরা যে খতিয়ান করব সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো সহকারী খতিয়ান। তো পাওনাদার এবং দেনাদারের সাথে যারা যারা জড়িত তাদেরকে নিয়েই আমাদের কিন্তু খতিয়ানটা করতে হবে। যেমন সেপ্টেম্বরের 1 তারিখে এই পাওনাদারের সাথে, এই পাওনাদারের নাম হলো ফারহান এন্ড ব্রাদার্স। তো এই পাওনাদারের সাথে জড়িত কে? ক্রয় হিসাব, এটা আসবে। 5 তারিখে এই পাওনাদারের সাথে জড়িত কে? এই ক্রয় হিসাব। সেপ্টেম্বরের 12 তারিখে এই পাওনাদারের সাথে জড়িত কে? এই ক্রয় ফেরত হিসাব। 18 তারিখে এই পাওনাদারের সাথে জড়িত কে? এই ক্রয় ফেরত হিসাব। তার মানে আমরা যে এখন সহকারী খতিয়ান যে করব, সেই সহকারী খতিয়ান করব হলো এই পাওনাদারদের সাথে যে হিসাবগুলো জড়িত, পাওনাদারের জন্য যে হিসাবগুলো আমরা করব, পাওনাদার বা দেনাদারের জন্য যেই আমরা খতিয়ান প্রস্তুত করব সেগুলোর নামই হলো সহকারী খতিয়ান। আর এখন এই পাওনাদারের সাথে জড়িত যে হিসাবগুলো, সেই হিসাবগুলো হলো এখানে ক্রয় হিসাব। তাহলে আমরা সহকারী খতিয়ানের জন্য খতিয়ান করব হলে এই ফারহান এন্ড ব্রাদার্সের। তো ফারহান এন্ড ব্রাদার্স এখানে আছে একটা, এখানে আছে একটা, অর্থাৎ ফারহান এন্ড ব্রাদার্স দুই জায়গায় আছে। আর ইরফান ট্রেডার্স উনিও পাওনাদার, ওনার সাথে আছে ক্রয় হিসাব এবং ক্রয় ফেরত হিসাব। তাহলে মোটমাট আমরা এই দুইজন পাওনাদারের জন্য সহকারী খতিয়ান করব। একজন পাওনাদারের নাম হলো ফারহান এন্ড ব্রাদার্স, আরেকজন পাওনাদারের নাম হলো ইরফান ট্রেডার্স। এদের জন্য দুইটা সহকারী খতিয়ান করব। তাহলে সহকারী খতিয়ান যে আমরা করব, প্রথম হিসাবটা কার জন্য করব? প্রথম পাওনাদারের জন্য। আবার একটু দেখো, পাওনাদার এবং দেনাদারের জন্য যে খতিয়ান প্রস্তুত করা হয় সেগুলোর নাম হলো সহকারী খতিয়ান। তাহলে পাওনাদার একজন হলো ফারহান এন্ড ব্রাদার্স, আর একজন পাওনাদার হলো ইরফান ট্রেডার্স। এই দুইজনের জন্য আমরা দুইটা সহকারী খতিয়ান করব। তাহলে প্রথম জনের নাম ফারহান এন্ড ব্রাদার্স। তাহলে প্রথম আমরা যে খতিয়ানটা এখানে ঘরটা করে রাখলাম আগেই, সহকারী খতিয়ান, এই সহকারী খতিয়ানটা আমরা করব কার? ফারহান এন্ড ব্রাদার্সের জায়গা, অর্থাৎ আমরা এখানে লিখব ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। আচ্ছা, তো ফারহান এন্ড ব্রাদার্স হিসাবের এখন আমরা ওনাদের হিসাবটা শুরু করব। তো আমরা দেখতেছি যে ফারহান এন্ড ব্রাদার্স সেপ্টেম্বরের 1 তারিখে একটা ক্রয় সাথে জড়িত আছে এখানে। অর্থাৎ আমরা এখন যেহেতু ফারহান এন্ড ব্রাদার্স হিসাব করতেছি, তো ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে টাকাটা বসাবো, কিন্তু বিবরণের ঘরে আমরা লিখব ক্রয় হিসাব। তাহলে আমরা এখানে সেপ্টেম্বরের 1 তারিখ দেব তারিখের ঘরে। আর টাকাটা কিন্তু অলরেডি আমরা সেই
প্রথম ক নম্বর অঙ্কের মধ্যেই কিন্তু আমরা করে ফেলছি। এই যে দেখো ফারহান এন্ড ব্রাদার্সের টাকার পরিমাণটা কিন্তু বের করা আছে সেই আগেই। তাহলে আমরা লিখছিলাম যে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। তাহলে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব হলো পাওনাদার 1,41,200। তাহলে এটা আমরা ক্রেডিট দিকে বসাবো, যেহেতু জাবেদার মধ্যে আমরা বলছি ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। তাহলে যার হিসাব করতেছি তার ঘরে টাকাটা বসাবো, ফারহান এন্ড ব্রাদার্সের ক্রেডিট ঘরে টাকাটা বসাবো। কত টাকা? যে হিসাবটা আমরা শুরুতেই করে ফেলছিলাম কয়ের অঙ্কে, 1,21,250। তাহলে আমরা এখানে লিখবো সেপ্টেম্বরের 1 তারিখ, আর বিবরণের ঘরে লিখবো, যেহেতু ফারহান এন্ড ব্রাদার্স হিসাব করতেছি, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব হলো ক্রেডিট, তাহলে ক্রেডিটের ঘরে আমরা টাকাটা বসিয়ে দিব 1,21,250। 1,21,250। বিবরণের ঘরে লিখবো হলো ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এই গেল একটা, যেহেতু এটা ক্রেডিট দিকে টাকাটা বসানো হয়েছে, সাথে সাথে জের নির্ণয় করে ফেলবো। এই ক্রেডিট দিকে টাকা বসার কারণে এই যে উদ্বৃত্ত বা জেরের যে দুইটা ঘর আছে, সেই দুইটা ঘরের একটা হলো ডেবিট ঘর আর একটা হলো ক্রেডিট ঘর। যেহেতু এটা ক্রেডিট দিকে টাকাটা বসছে, এই জন্য আমরা এই ক্রেডিটের ঘরে টাকাটা সরাসরি বসিয়ে দেব। এই 1,21,250 টাকা ক্রেডিট, এই জন্য এই যে জেরের যে ঘরটা আছে, এই জেরের ঘরের ক্রেডিট পাশে সরাসরি টাকাটা বসিয়ে দেব। এরপরে আমরা দেখি যে ফারহান এন্ড ব্রাদার্সের সাথে আর কোন হিসাবটা, কত তারিখের হিসাবটা জড়িত। আমরা দেখতে পাচ্ছি যে ফারহান এন্ড ব্রাদার্সের সাথে জড়িত সেপ্টেম্বরের 12 তারিখ। তাহলে এরপরে তারিখটা দেব 12 তারিখ, সেখানে লিখব ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, অর্থাৎ ডেবিট ঘরে টাকা বসাবো, কিন্তু বিবরণের ঘরে লিখব ক্রয় ফেরত হিসাব। এটা টাকাটা তুমি নির্ণয় করে ফেলছো খ নম্বর অঙ্কের ভিতরে। এই যে দেখো ফারহান এন্ড ব্রাদার্স ফেরতের টাকা নির্ণয় করছো 12,125 টাকা, 12,125 টাকা ক্ষয়ের অঙ্কে নির্ণয় করে ফেলছো। তাহলে জাবেদা অনুসারে এখন সেপ্টেম্বরের 12 তারিখে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, তাহলে ডেবিট ঘরে টাকা বসাবে। এই ডেবিট ঘরে টাকাটা আগে বসিয়ে দিই, টাকাটা হবে 12,125, 12,125। আর বিবরণের ঘরে আগে তারিখটা লিখি, এটা হবে সেপ্টেম্বরের 12 তারিখ। আর বিবরণের ঘরে হবে ক্রয় ফেরত, ক্রয় ফেরত। তাহলে দেখো তোমার জেরের ঘরে, মানে উদ্বৃত্ত বা জের ব্যালেন্সের ঘরে আগে থেকে ক্রেডিট দিকে আছে 1,21,250, এখন নতুন করে ডেবিট দিকে 12,125। তাহলে এই 1,21,250 টাকা থেকে ডেবিট দিকের 12,125 টাকা বাদ দিয়ে ক্রেডিট দিকে আরো থেকে যাবে 1,09,125, 1,09,125 টাকা। অর্থাৎ ক্রেডিট দিকের জেরের ঘর থেকে ডেবিট দিকের 12,125 টাকা বিয়োগ দিলে ক্রেডিট দিকে আরো থেকে যায় 1,09,125 টাকা। তাহলে আমরা প্রথম পাওনাদারের সহকারী খতিয়ানটা করে দিলাম। প্রথম পাওনাদারের নাম হলো ফারহান এন্ড ব্রাদার্স। আবারও বলি, সহকারী খতিয়ান আমরা করব দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ান। দেনাদার এবং পাওনাদারের জন্য যে খতিয়ান আমরা প্রস্তুত করি সেই খতিয়ানের নাম হলো সহকারী খতিয়ান। তো প্রথম পাওনাদারের নাম হলো ফারহান এন্ড ব্রাদার্স, আরেকজন পাওনাদারের নাম হলো ইরফান ট্রেডার্স। তো একই রকম যেই কাজটা ফারহান এন্ড ব্রাদার্সের সাথে করছি, ঠিক একই রকম কাজ এখন আমরা ইরফান এন্ড ট্রেডার্সের জন্য করব। তাহলে আমরা এই ঘরটাকেই কপি করে নিচে নিয়ে আসলাম, একই রকম ঘর, শুধু আমরা নামটা পরিবর্তন করব। এই যে নামটা, এই নামটা পরিবর্তন করব। এখানে ফারহান এন্ড ব্রাদার্সের জায়গায় আমরা লিখব ইরফান ট্রেডার্স হিসাব।
ইরফান ইরফান ট্রেডার্স হিসাব। এই ঘরগুলো আমরা তারিখগুলো বদলাবে, কিন্তু বিবরণের ঘরে কিন্তু ঠিকই হবে। আমরা এগুলো একটু মুছিয়ে দিই কারণ টাকার পরিমাণটা ভিন্ন হবে। এগুলো মুছিয়ে দেব। আচ্ছা, আবার একদম বোঝানোর জন্য পুরো শুরু থেকেই করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে, এখন এই পাওনাদার ইরফান ট্রেডার্স এর জন্য সহকারী খতিয়ান আমরা করতে যাচ্ছি। তা আমরা ঠিক একই রকম ভাবে দেখি যে ইরফান ট্রেডার্স এর কোন কোন তারিখগুলোর সাথে সে জড়িত। তা আমরা এই যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো জাবেদা নির্ণয় করার কারণে আমাদের খতিয়ানটা সহজ হয়ে যাচ্ছে। তুমি যদি খতিয়ান ঠিকমতো করতে চাও তাহলে তোমাকে জাবেদাটা ভালো করে জানতে হবে। তাহলে এখন আমরা ইরফান ট্রেডার্স এ করতেছি। তাহলে দেখো এখানে সেপ্টেম্বরের 5 তারিখ ইরফান ট্রেডার্স ক্রেডিট দিকে টাকা বসাবো, কিন্তু বিবরণের ঘরে লিখবো ক্রয় হিসাব। এখন টাকাটা কত সেটা আমরা যেহেতু কয়ের অঙ্কে নির্ণয় করে ফেলেছি, আমরা সেখানেই যাই। ইরফান ট্রেডার্স এর টাকার পরিমাণটা হলো 19,950। 19,950। তাহলে এই যে ইরফান ট্রেডার্স ক্রেডিট, ডেবিট হলো ক্রয় হিসাব। তাহলে ইরফান ট্রেডার্স ক্রয় হিসাব ডেবিট, আর ইরফান ট্রেডার্স হলো ক্রেডিট। তাহলে এখন ইরফান ট্রেডার্স ক্রেডিট যেহেতু, তাহলে ইরফান ট্রেডার্স এর ক্রেডিট দিকের ঘরে 19,950 টাকা লিখবো, বিবরণের ঘরে লিখবো ক্রয় হিসাব। বিবরণের ঘরে কি লিখবো? বিবরণের ঘরে লিখবো ক্রয় হিসাব। এই যে ইরফান ট্রেডার্স ক্রেডিট দিকে টাকাটা বসবে। তাহলে এই যে ইরফান ট্রেডার্স এই যে ক্রেডিট দিকে টাকাটা বসিয়ে দিচ্ছি। প্রথম টাকাটা ক্রেডিট দিকে টাকাটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি বিবরণের ঘরে লিখবো তারিখের ঘরে আগে সেপ্টেম্বরের 5 তারিখ, আর বিবরণের ঘরে লিখবো ক্রয় হিসাব। কেননা ক্রয় হিসাব ডেবিট, ইরফান ট্রেডার্স হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, ব্যাপারটা এলো এরকম যে আমরা জাবেদা লিখছিলাম ক্রয় হিসাব ডেবিট, ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। এই জন্য ক্রেডিট দিকেই টাকাটা বসানো হয়েছে। যেহেতু ক্রেডিটের ঘরে টাকাটা বসানো, তাহলে উদ্বৃত্ত বা জেরের তো দুইটা ঘর, একটা হলো ডেবিট ঘর আর একটা ক্রেডিট ঘর। যেহেতু এটা ক্রেডিট ঘরে টাকাটা বসানো হয়েছে, এটা সরাসরি ক্রেডিট জেরের মধ্যে চলে যাবে 19,950। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হলো 18 তারিখে ইরফান ট্রেডার্স ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে ইরফান ট্রেডার্স ডেবিট টাকাটা যেহেতু আমরা নির্ণয় করছি ক্ষয়ের অঙ্কে, আমরা একটু দেখি ইরফান ট্রেডার্স এর টাকাটা কত। 1995। 1995। এই 1995টা আমরা এখানে লিখব। তাহলে আমরা লিখব এখানে লিখব কত তারিখ, এটা একটু দেখে নিই। 18 তারিখ। আমরা এটা লিখব 18 তারিখ। এখানে ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব। তো আমরা এখন টাকাটা লিখব কোথায়? আমরা দেখি জাবেদাটা আমরা কি করছিলাম। ক্রয় ফেরত হিসাব আমরা তো করতেছি পাওনাদার ইরফান ট্রেডার্স। তো পাওনাদার ইরফান ট্রেডার্স হবে ডেবিট। তাহলে ডেবিটের ঘরে টাকাটা বসাবো, বিবরণের ঘরে আমরা ক্রয় ফেরত হিসাবটা লিখলাম। অর্থাৎ যার হিসাব করতেছি সে যেটা মানে সে যদি ডেবিট হয় তাহলে ডেবিট ঘরে টাকাটা বসাতে হবে। যেহেতু আমরা পাওনাদার ইরফানের কথা লিখতেছি, তাহলে পাওনাদার ইরফান কিন্তু ডেবিট, তাহলে ডেবিটের ঘরে টাকাটা বসাতে হবে সেপ্টেম্বরের 18 তারিখ। তো আমরা এটা যেহেতু ক্ষয়ের অঙ্কে করে ফেলছি, যে খ নম্বরের অঙ্কে আমরা যেহেতু এটা করে ফেলছি, এই যে ইরফান ট্রেডার্স এর ফেরতটা 19,995। তাহলে 1995টা আমরা ডেবিট ঘরে বসাবো, কেননা এই যে জাবেদার মধ্যে ডেবিট আছে। ইরফান ট্রেডার্স ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে ডেবিটের ঘরে টাকাটা বসিয়ে দেব। এই যে ডেবিটের ঘর, এটা হলো কত? 1995। 1995। তাহলে দেখো এবার ব্যালেন্স নির্ণয় করব কিভাবে, যে নির্ণয় করব। তো আমরা দেখতেছি ক্রেডিট অলরেডি 19,950 টাকা ক্রেডিটে আছেই। এখন
ক্রেডিটের বিপরীত তো ডেবিট। তাহলে আমরা দেখতেছি যে ক্রেডিট দিকে যেহেতু আগে 19,950 টাকা আছে, সেখান থেকে ডেবিটের 1,995 টাকাটা আমরা বিয়োগ করে দিব, কারণ ডেবিট ক্রেডিট তো বিপরীত। এই জন্য আগে থেকে যদি ক্রেডিটে টাকা থাকে ব্যালেন্সে, আর নতুন করে যদি ডেবিটের দিকে টাকা আসে, তাহলে আগের ক্রেডিটের থেকে নতুনের ডেবিটটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে বাদ দিলে যে টাকাটা পাবো সেটা ক্রেডিটের দিকে হয়তো টাকা কমে যাবে, কিন্তু জেড তো থেকে যাবে। এটা হবে 17,955, 17,955 টাকা। তাহলে এইভাবে আমরা খুব সহজেই চলমান জের ছকের মাধ্যমে জের সাথে সাথে নির্ণয় করে ফেলতে পারি। আমাদের ব্যালেন্স সিডি এবং বিডি লেখার প্রয়োজন হবে না, সাথে সাথেই ব্যালেন্স নির্ণয় হচ্ছে। ক্রেডিট দিকে টাকা বসাইছি, আমরা ক্রেডিট দিকেই ব্যালেন্সের ঘরে টাকাটা বসিয়ে ফেলছি। আবার দেখলাম যে নতুন করে ডেবিট দিকে টাকা আসছে, আগের ক্রেডিট দিকে যে টাকা আছে সেই টাকা থেকে ডেবিট দিকে টাকাটা বাদ দিলে ক্রেডিটে অবশিষ্ট 17,955 টাকা থাকে। এইভাবে আমরা চলমান জের ছকের মাধ্যমে সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান করতে পারি। তো তোমরা খতিয়ান অধ্যায়ে কিন্তু ঘুরে ফিরে দেখা যাবে যে এই বিষয়গুলোই আসছে। হয়তো ক্রয় জাবেদা করতে বলবে, তারপরে বিক্রয় জাবেদা করতে বলবে, না হলে করতে বলবে যে সহকারী খতিয়ান অথবা সাধারণ খতিয়ান, অথবা জাবেদা নির্ণয় করতে বলবে। ঘুরে ফিরে এইভাবেই অঙ্কগুলো, এই অধ্যায়ের খতিয়ান অধ্যায়ের এই অঙ্কগুলোই এভাবেই আসবে। তো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি শিখবে, কারণ গণিত প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো ভালো থাকবে সবাই, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।